তুই এইটুকু ছেলে হয়ে আমাকে বিয়ে করতে রাজি হলি কেন? তুই কি পারবি আমার খরচ বহন করতে? না মানে আপু, আমি তো আর আপনাকে বিয়ে করতে এমনিতে রাজি হইনি। আঙ্কেল বলল যে আপনাকে বিয়ে করলে আমাকে পড়ালেখা করাবে, আর কোনো টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, অনেক সুখে থাকতে পারবো, তাই রাজি হয়েছি। কি, তোর বয়স কত? কণ্ঠ শুনে তো মনে হচ্ছে বাচ্চা ছেলে। এই তো আগামীকালকে 18 বছর পূর্ণ হয়েছে। কি আল্লাহ, আব্বু আম্মুর মাথায় কি নষ্ট হয়ে গিয়েছে? 18 বছরের পিচ্চি ছেলের সাথে আমার বিয়ে দিল। জানিস আমার বয়স কত? না, সময় মতো বিয়ে করলে তোর মতো একটা ছেলে থাকতো আমার। 26 বছর বয়স গুনে গুনে তোর থেকে 8 বছরের বড় আমি। তোর লজ্জা শরম করছে না? এখন কথাটা শুনে সিনিয়র মেয়ে, তাও আবার 8 বছরের বড় তোর থেকে। না না, লজ্জা কিসের? আগে তো ঠিক মতো খেতেও পারতাম না, ভালো পোশাক আশাকও পেতাম না। এখন আঙ্কেল আমাকে অনেক কেনাকাটা করে দিয়েছে, ঠিক মতো খেতে পারি। আপনাকে বিয়ে করে যদি আমার জীবন পরিবর্তন হয়, তাতে আমার লজ্জা পাবার কি আছে? তোর সাথে কথা বলাটাও বোকামি, বাদ দে। তা তোর মা বাবা কি করে রাজি হলো আমার সাথে বিয়ে দিতে? নাকি তাদেরও তোর মতো টাকা পয়সার অনেক লোভ? নেহার কথা শুনে স্বাধীন চুপ হয়ে যায়। মাটির দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। নেহা স্বাধীনের কোনো সারা শব্দ না পেয়ে ঘুমটা উঠিয়ে সামনে তাকিয়ে দেখে স্বাধীন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিরে, তোর আবার কি হলো? কি বলছে, কথা কানে যাচ্ছে না? তোর বাবা মা কিভাবে পারলো আমার সাথে তোকে বিয়ে দিতে? তারা কি জানে না যে আমি তোর সিনিয়র? তারা জানবে কি করে? আমি তো রাস্তাতে বড় হয়েছি, মা বাবা অনেক আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমি যে আনাতে আশ্রমে থাকতাম, ওইখানকার দাদু বলছে আমাকে, কিন্তু কখনো আমি দেখিনি। ছোট থেকে আলাদা আশ্রমে বড় হয়েছি। যখন অনাথ আশ্রমে অনুদান আর টাকা পয়সা আসা বন্ধ হয়ে গেল, দাদু মারা গেল, তার ছেলেরা এসে অনাথ আশ্রম ভেঙে সবাইকে তাড়িয়ে দেয়। তারপর আমরা সবাই যে যার মতো জায়গায় জায়গায় চলে যাই। কেউ রেল স্টেশন, কেউ বাস স্টেশনে, কেউ বা ফুটপাতে থাকা শুরু করি। স্বাধীনের কথা শুনে নেহার অনেক খারাপ লাগা কাজ করে। নিজেকে নিজে ধিক্কার দেয়। তারপর নিজে নিজেই ঘাটতে থেকে উঠে এসে দাঁড়ায়। টেবিলের কাছে গিয়ে টেবিলের ভিতর থেকে সিগারেট আর লাইটার বের করে জ্বালায়। স্বাধীনের নাকে গন্ধ আসলে নেহার দিকে তাকিয়ে বলে, আপনি সিগারেট খান শুনেছি। মেয়েরা সিগারেট খায় না, ছেলেরা সিগারেট খায়। এখন তো দেখছি পুরো উল্টো। তার মানে মেয়েরাও সিগারেট খায়? তোরা যদি পারিস তাহলে মেয়েরা পিছিয়ে থাকবে কেন? সব খাই। আর একটা কথা, তোকে দেখে অনেক মায়া লেগেছে। ছোট থেকে রাস্তায় ফুটপাতে বড় হয়েছিস, তোকে বেশি কিছু করব না। আমাকে আমার মতো থাকতে দিবি, ইচ্ছা মতো চলবো, কোনো কথা বলবি না। যদি বলিস তাহলে এই বাড়ি থেকে বের করে দেব। আর তুই বড় না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে তারপরে। তুই তোর মতো, আমি আমার মতো। তোর মতো পিছের সাথে সংসার করতে পারবো না আমি। ঠিক আছে আপু। আমার কথা শুনে তোর রাগ হচ্ছে না যে বললাম আমি তোকে স্বামীর অধিকার দেব না? না, রাগ হতে যাবে কেন? আমাকে পড়তে দিলে আর 3 বেলা খেতে দিলে আর থাকতে দিলেই হবে, স্বামীর অধিকার দিতে হবে না? তোর সাথে কথা বলাটা বোকামি। যা গিয়ে শুয়ে পড়তো, মাথা খাস না। এমনিতেই চিন্তাতে মাথা অনেক ঘুরছে। আচ্ছা, একটা কথা বলি। নেহা সিগারেটের ধোঁয়া ছেড়ে স্বাধীনের দিকে বাঁকা দৃষ্টিতে তাকায়। চোখের ইশারা দিয়ে হ্যাঁ বললে স্বাধীন বলতে লাগে, আপনি এখানে বসেন, আমি আপনার মাথায় তেল মালিশ করে দেই। আমার যখন মাথা ব্যথা করতো অনেক, তখন এই অনাথ আশ্রমের দাদুভাইটা আমার মাথায় তেল মালিশ করে দিত, আর মাথা ঘুরতো না। না, তা লাগবে না। যা তুই গিয়ে শুয়ে পড়। কথাটা বলে বাহিরের দিকে তাকিয়ে সিগারেট ফুঁকাতে লাগে। তখনই স্বাধীন পিছন থেকে এসে নেহার হাত ধরে নিচে বসিয়ে দেয়, মাথায় তেল মালিশ করে দিতে লাগে। নেহা অবাক হয়ে যায় স্বাধীনের কর্মকাণ্ড দেখে। রাগ হতে লাগে, কিন্তু অবশ্যই ভালো লাগলো, আর কিছু বলে না। আচ্ছা আপু, সিগারেটটা ফেলে দিবেন, আমার অনেক কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না ঠিক মতো। সিগারেটের গন্ধ আমি সহ্য করতে পারি না। এমন অভিনয় করেছিস যেন কখনো সিগারেট ছুঁয়েও দেখিসনি। নিঃশ্বাস নিতে পারছি না, যত সব ঢং। তোর কাজ কর, ভালো লাগছে অনেক। না,
সত্যি বলছি। আর হ্যাঁ, আমি সিগারেট খাই না। একবেলা ঠিকমতো খাবার খেতেই পারি না, আবার খাবো সিগারেট। আর আমি আপনাকে বললাম না, অনেক ভালো লাগবে, অনেক ধকল গেছে আপনার উপর দিয়ে। আজকের দিনটা আমি কখনোই ভাবতে পারিনি আঙ্কেল আমাকে নিয়ে এসে এমন কিছু করবে। বাট বুঝতে পারলাম না আঙ্কেল, আপনার মতো এত কোটি কোটি টাকার মালিকের মেয়ের সাথে আমার মতো সামান্য রাস্তার ছেলেকে বিয়ে দিল কেন? আমার মাথাতেও একই কথাই ঘুরপাক খাচ্ছে। বাবার এমন কি হলো যে তোর মতো রাস্তার ভিখারির সাথে বিয়ে দিল? কিছুই বুঝতে পারলাম না, নাকি বাবার মাথাটা পুরোটাই গেছে। যাই হোক, তুই মাথায় ভালোভাবে মালিশ করে দে, অনেক ভালো লাগছে। স্বাধীন নেহার মাথায় তেল মালিশ করে দিতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। স্বাধীনের কথা মতো নেহা সিগারেট আর খায় না। অনেকটা সময়ে পার হয়ে গেলে হঠাৎ নেহা বলে ওঠে, তুই অনেক ভালো, তোর জায়গায় অন্য কোনো ছেলে থাকলে কখনোই এমন করতো না। রাস্তায় থাকা ছেলেরা তো অনেক খারাপ আর বাজে হয়, আর সেখানে তুই আমাকে সেবা করছিস। যাই হোক, তোকে কোনো চিন্তা করতে হবে না, বাবা বিয়ে দিয়েছে তোর সাথে, বাট কখনো স্বামীর অধিকার নিতে আসবি না আমার কাছে। তুই যত পড়াশোনা করতে চাস আমি তোকে করাবো। ধন্যবাদ আপু। আচ্ছা আপু, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি কালকে, আমাদের রেজাল্ট দিয়েছে। আমি এখনো দেখতে পাই নাই পাশ করেছি নাকি ফেল। মনে তো হয় ভালো কিছুই আসবে। প্লিজ একটু দেখে দিবেন মোবাইল দিয়ে, কিভাবে যেন দেখে। ও আচ্ছা তাই, তুই এখানে বস, আমি মোবাইল নিয়ে আসছি। কথাটা বলেই নেহা উঠে গিয়ে টেবিলের উপরে থেকে ফোন নিয়ে আসে। তারপর স্বাধীনের রেজাল্ট দেখার জন্য স্কোর করতে লাগে। তখন নেহা বলে ওঠে, তোর রোল নাম্বার আর রেজিস্ট্রেশন আর বোর্ড বল, আমি তোকে দেখিয়ে দিচ্ছি রেজাল্ট। মনে আছে তো নিশ্চয়ই? হ্যাঁ আছে তো, মনে থাকবে না কেন আবার? তারপর স্বাধীন রোল, রেজিস্ট্রেশন বোর্ড বললে নেহার রেজাল্ট দেখিয়ে দেয়। নেহার রেজাল্ট দেখে চমকে ওঠে। অবাক হয়ে স্বাধীনের দিকে তাকায়। স্বাধীন ভয় পেয়ে যায়। তখন নেহার গম্ভীর কণ্ঠে বলতে লাগে, সত্যি কি তোর রোল রেজিস্ট্রেশন বলেছিস নাকি ভুল কারোটা বলে দিয়েছিস? অবশ্যই এখানে তো নাম স্বাধীন শেখ দেওয়া আছে, তার মানে তুই। হ্যাঁ আমারই হবে। আর কি হয়েছে আপু, এমন চমকে তাকিয়ে আছো আমার দিকে? তুই তো পুরো বোর্ডে দ্বিতীয় স্থান দখল করেছিস। কি? হ্যাঁ ঠিক বলছি, তাই তো অনেকটা অবাক হয়ে গিয়েছি। নেহা স্বাধীনের দিকে ফোন এগিয়ে দেয়। স্বাধীন ফোন নিয়ে ভালোভাবে দেখে কান্না করে দেয়। নেহা স্বাধীনের হাত থেকে ফোন নিয়ে কাঁধে হাত রেখে বলতে লাগে, কান্না করছিস কেন এইভাবে? এখন তো তোর হাসি খুশি থাকার কথা। পুরো বোর্ডের ভেতরে দ্বিতীয় নাম্বার স্থান দখল করেছিস তুই। তুই সামান্য কোনো স্টুডেন্ট না, বাট অনাথ আশ্রমে থেকেও কেউ এত ভালো রেজাল্ট করতে পারে, তোকে না দেখলে বিশ্বাসই হতো না আমার। আপু, আমার ওই দাদুটা অনেক ভালো ছিল। আমাকে কোনো কাজ করতে দিত না, পড়াশোনার জন্য সব সময় অনেক জোর দিত। বই কেনার কথা বললেই যেভাবেই হোক আমাকে এনে দিত ওই দাদু। তার জন্যই আজ এত কিছু। আল্লাহ তুমি দাদুটাকে বেহেশত নসিব করো। উপরের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে কথাটা বলে স্বাধীন। নেহা তো স্বাধীনকে যতই দেখছে ততই যেন অবাক হয়ে যাচ্ছে। এই ছেলেটার মাঝে তো কিছু না কিছু লুকিয়ে আছে, যা তাকে এত করে তার দিকে টানছে আর ভাবাচ্ছে। দেখতে দেখতে আরো অনেকটা সময় পার হয়ে যায়। স্বাধীন আর নেহা একে অপরের সঙ্গে কথা বলতে বলতে যখন রাত 12টা বেজে যায়, অনেক ঘুম পায় স্বাধীনের। হামি পালাতে লাগে। যা, তোর অনেক ঘুম পেয়েছে, যা গিয়ে ঘুমা। আপু, আপনি ঘুম আসবেন না? আপনি এত ঘুম পেয়েছে মনে হয়, এত রাত জাগা ভালো না। আমাকে দাদু বলতো যত দ্রুত পারো এই বেলা ঘুমিয়ে যেও, সকালে যত দ্রুত পারো উঠে যেও, তাহলে মস্তিষ্ক আর মনস্তাপ ভালো থাকবে। হ্যাঁ চল ঘুমাবো, আমারও ভালো লাগছে না তেমন একটা। কথাটা শুনে নেহা আর স্বাধীন দুজনেই উঠে পড়ে। তারপর ব্যালকনি থেকে রুমে চলে যায়। নেহা গ্লাস লাগিয়ে দেয়। স্বাধীন দাঁড়িয়ে থেকে নেহা স্বাধীনের সামনে পোশাক পরিবর্তন করতে যাবে, অমনি স্বাধীন চোখ বন্ধ করে বলতে লাগে, আপু কি করছো? আমি রুমে আছি, একটাবার দেখো। এভাবে কেউ পোশাক পরিবর্তন করে মানুষ থাকা সত্ত্বেও? ও সরি, আসলে এইভাবে প্রত্যেকদিন পোশাক চেঞ্জ করি তো, তাই অভ্যস্ত হয়ে গিয়েছে। আচ্ছা তুই যা ঘুমা, আমি ওয়াশরুম থেকে পোশাক পরিবর্তন করে আসছি। নেহা ওয়ার্ড্রপ থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। চেঞ্জ করে বাহিরে এসে দেখে স্বাধীন এখনো দাঁড়িয়ে আছে মূর্তির মতো। তোকে না বললাম যা গিয়ে ঘুমা,
এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন মূর্তির মতো? না মানে আপু, এইখানে তো একটাই বেড আর এক্সট্রা কোনো কাঁথা বালিশও দেখছি না যে ফ্লোরে বিছিয়ে ঘুমাবো। ওই সকালে যে শীত লাগে। আর ফ্লোরে ঘুমাতে হবে কেন? তোকে যা এত বড় খাট আছে, ঘুমা। আপনি তো আমাকে স্বামী হিসেবে মেনে নেন নাই, তো এক খাটে ঘুমানো ঠিক হবে না। আমি বরং সোফায় গিয়ে ঘুমাই। আরে না না, তোকে সোফায় ঘুমাতে হবে না। আমি তোকে ভালোভাবেই বুঝতে পারছি যে তুই কেমন ছেলে। তোর দ্বারা ভয় পাবার কিছুই নেই। ঘুমাতো, মাঝখান দিয়ে কোলবালিশ দেবো, ভয় নেই। কথাটা বলে নেহা গিয়ে খাটের উপরে বসে পড়ে। স্বাধীন মাথা উঁচু করে তাকিয়ে দেখে নেহার নাইট ড্রেস পরে আছে, যার শরীরের অনেকটা অংশ দেখা যাচ্ছে। স্বাধীন আবার মাথা নিচু করে ফেলে। স্বাধীন কি করবে কিছু বুঝে উঠতে পারে না। লজ্জা লাগতে লাগে। গুটি গুটি পায়ে খাটে গিয়ে কোলবালিশ মাঝখানে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকে। নেহা ভালোভাবেই বুঝতে পারে স্বাধীন লজ্জা পেয়ে গেছে। মিটিমিটি করে স্বাধীনের দিকে তাকিয়ে হাসতে লাগে। তখনই ফোন হাতে নাই দেখে তার বান্ধবী মেসেজ দিয়েছে। নেহা দেখেও না দেখার ভান করে ফোন সাইডে রেখে কাঁথা নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভেঙে যায় ফজরের আজানের শব্দে। মিটমিট করে তাকিয়ে দেখে মাঝখানে কোলবালিশ নেই, আর নেহা এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। স্বাধীনের লজ্জা লাগতে লাগে। কোনোভাবে নেহার হাত থেকে ছাড়া পেয়ে উঠে দাঁড়ায়। নেহার রেলের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে কাঁথা দিয়ে ঢেকে দিয়ে নেহাকে ডাকতে লাগে। স্বাধীনের ডাক শুনে এদিক ওদিক করতে লাগে। এক পর্যায়ে উঠে পড়ে স্বাধীনের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? এত সকাল সকাল আমাকে ডাকছিস কেন? এখনো তো আলোই ঠিক মতো ফোটে নাই, ঘুমাতে দে আমাকে। অনেক ঘুমিয়েছেন, ওঠেন, এখন নামাজ পড়বেন। ফজরের আজান দিয়েছে এইমাত্র। কি না না, পারবো না। নামাজ টামাজ পড়তে হবে না, আমার অনেক ঘুম পেয়েছে, ঘুমাবো। যা তুই গিয়ে নামাজ পড়। না, পড়তে হবে আপনাকে। ওঠেন বলছি, ওঠেন। কথাটা বলে স্বাধীন নেহার হাত ধরে টানতে লাগে। নেহা উঠে দাঁড়িয়ে পড়ে স্বাধীন চোখ নিচু করে তাকায়। নিজের দিকে তাকিয়ে স্বাধীনের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসতে লাগে। এসব পরে কেউ রাতে ঘুমায়? যান তো, চেঞ্জ করে আসেন আর অজু করে আসেন, নামাজ পড়বো। মানে আমি কিভাবে যে তোকে বলি বুঝতে পারছি না। আপু, এত মানে করতে হবে না। কি বলবেন বলেন। মানে আমি তো নামাজ পড়তে জানি না, আর কখনো পড়া হয়নি। ছোট থেকে আমার মতো আমি চলাফেরা করেছি, মা বাবার কথা মতো শুনে। মা অনেকবার বলেছে কিন্তু কোনো কথাই শুনিনি, তাই পারি না। তুই পড়, আমি দেখি। না, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, চুপচাপ দেখেন, তাহলেই ঠিক বুঝতে পারবেন। তারপর স্বাধীন নেহার সব দেখিয়ে দিতে লাগে। ঠিক মতো দেখে ওয়াশরুমে চলে যায়, পোশাক পরিবর্তন করে বাহিরে আসে। জায়নামাজ নেই, মানে? ফ্লোরে ফেলে যার উপরে বসে নামাজ পড়ে তার কথাই বলছি। ও ওইটা, ওয়েট, আমি দেখছি। মা নামাজ পড়তে বসার রুমে ওই ওয়ার্ডরোবের ভেতরে আছে। তুই দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। কথাটা বলেই নেহা নিচে নেমে যায়, দেখে তার মা বসে তসবিহ গুনছে। নেহার মা যেন এক প্রকার ভূত দেখার মতো চমকে ওঠে। ঠিক আছিস তুই? তোর কিছু হয়নি তো? আজ এত সকালে তোকে তো কখনোই কোনোদিন দেখিনি যে সকাল 12টা 11টা না হওয়া অবধি ঘুম থেকে উঠে না। আজ এত সকালে 4টার সময় উঠে গেছিস। উঠেছি কি আর সাথে এত কথা বলতে পারবো না? তুমি যে নামাজ পড়তে যার উপরে দাঁড়িয়ে, ওইটা দাও তো দুইটা। ও যাই নামাজ, আচ্ছা দাঁড়া দিচ্ছি। বাট কি করবি তাও দুইটা দিয়ে? কি আর করব, তোমরা যার সাথে বিয়ে দিয়েছো ঘুমাতে দেয়নি, উঠিয়ে নামাজ পড়ার জন্য ডাকছে। নেহার কথা শুনে নেহার মা মিটিমিটি করে হাসতে লাগে। নেহাকে জায়নামাজ দিলে সোজা তার রুমে চলে যায়। সারাদিন নিয়ে পেরে দেয়। তারপর নেহাকে সবকিছু দেখিয়ে দিতে লাগে। তারপর দুজনে নামাজ পড়া শেষ করে স্বাধীন মোনাজাত ধরলে নেহা অবাক হয়ে যায়। স্বাধীন চোখের ইশারায় দিতেই নেহা মোনাজাত করে। তারপর জায়নামাজ উঠিয়ে উঠতে যাবে, অমনি নেহা হাত ধরে বসে বলতে লাগে, আন্টি, নামাজ যেহেতু পরে কোরআন শরীফ আছে, আপু প্লিজ যাবে কোরআন শরীফ নিয়ে আসবেন, অনেক দিন হলো পড়া হয় না। আর কেন যেন রাগ হতে লাগে, কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করে নেয়। তারপর রুমের বাহিরে চলে আসে। নিজেই মনে মনে নেহা বলতে লাগে আর নিচে নামতে লাগে। নেহা, তোর কি হয়েছে? তুই একটা পিচ্চি ছেলের কথা মতো চলছিস, যেখানে তোর মা বাবার কথাই চলতি না, কোনো কিছুই শুনতি না, নিজের স্বাধীনতা মতো চলতি। আর এখন কিনা তুই ছোট ছেলের মতো সকালে ঘুম থেকে উঠলি, নামাজ পড়লি, আর এখন আবার কোরআন শরীফ আনতে যাচ্ছিস। এইসবই ভাবতে লাগে। নিচে নেমে কোরআন শরীফ নিয়ে রুমে চলে আসে। স্বাধীনকে দিলে স্বাধীন বের করে পড়তে লাগে। নেহা ব্যালকনিতে চলে যায়। স্বাধীনের
মধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করা দেখে নেহা স্বাধীনের কাছে এসে থেকে শুনতে লাগে মনোযোগ দিয়ে। অনেকটা সময় পর স্বাধীন কোরআন শরীফ বন্ধ করে জায়নামাজ উঠিয়ে রেখে দেয়। নেহা গিয়ে খাটে বসে থাকে। স্বাধীন ব্যালকনিতে গিয়ে শহরের মনোরম সকালের পরিবেশটা উপভোগ করতে লাগে। নেহা এসে পাশে দাঁড়ায়। তখনই স্বাধীন নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আপু, কফি খাবেন? এই সকালে বেলকনিতে দাঁড়িয়ে কফি খেতে অনেক ভালো লাগবে। স্বাধীনের কথা শুনে নেহা ভোগকে তাকিয়ে বলতে লাগে, আচ্ছা সত্যি করে বলতো, তুই আসলে কি রাস্তাতে থাকা অনাথ আশ্রমে থাকা ছেলে নাকি অন্য কিছু? পরীক্ষাতে এত ভালো রেজাল্ট করেছিস, এখন আবার বলছিস কফি খেতে ভালো লাগে এই সকালের পরিবেশে? তোকে দেখে কেন যেন সন্দেহ জাগছে আমার মনে। ও আমার যদি মা বাবা বেঁচে থাকতো আর যদি বড় ঘরের ছেলে হতাম, তাহলে কি আপনার বাড়িতে এসে আপনাকে বিয়ে করে ঘর জামাই থাকতাম? মানে অনেক দিন সকালে নামাজ পড়ে আমি কফি নিয়ে ছাদে যেয়ে খেতাম। সবাইকে ফাঁকি দিয়ে দাদু দেখতো না, দাদু দেখলেও অনেক বকা দিত। কফি কেনার টাকা কোথা থেকে পাই? বাট স্কুলের ফ্রেন্ডরা আমাকে অনেক টাকা দিত। আমি গরিব দেখে আমার পড়াশোনা করার জন্য বই খাতা কলম কেনার জন্য ইভেন স্যার ম্যামরাও দিত। ওই টাকা দিয়ে কফি কিনতাম, লেখাপড়ার জন্য খাতা কিনতাম। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি যাচ্ছি, কফি করে নিয়ে আসি। স্বাধীন রুম থেকে বের হয়ে যায়। নিচে নেমে দেখে নেহার মা কিচেন রুমে কি যেন করছে। স্বাধীনকে দেখে নেহার মা বলতে লাগে, বাবা, তুমি কিচেন রুমে এত সকালে কি করবে? মানে আন্টি, কফি বানানোর জন্য এসেছি। নেহা আপু আর আমি খাবো। নেহার মা হাসতে লাগে আর মনে মনে এই ভাবতে লাগে, যাই হোক, এই ছোট্ট ছেলেটাই নেহাকে যদি ঠিক করতে পারে, আমাদের দ্বারা তো আর কোনো কিছু সম্ভব হলো না। আন্টি কোথায় কি রেখেছেন? আমাকে দেখিয়ে দেন, আমি পারবো। না, তুমি একটু বসে থাকো, আমি কফি করে দিচ্ছি, তারপর তুমি নিয়ে যেও। স্বাধীন জোর করতে লাগে। স্বাধীনের জোরাজোরিতে নেহার মা স্বাধীনকে সবকিছু দেখিয়ে দেয়। স্বাধীন 3 কাপ কফি বানিয়ে একটা নেহার মাকে আরো 2টা রুমে নিয়ে যায়। দেখে নেহা ব্যালকনিতে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আছে। তখন নেহার সামনে কফি রাখতেই চোখ মিটমিটিয়ে তাকিয়ে কফির মুখ দেখে এক প্রকার চমকে ওঠে। স্বাধীনের হাত থেকে কফি নিয়ে একটা চুমুক দিতেই অবাক হয়ে স্বাধীনের দিকে তাকায়। বাহ, তুই তো অনেক ভালো কফি বানাতে পারিস রে। হ্যাঁ, বললাম না যে আমি অনেক ভালো পারি কফি বানাতে। কথাটা বলেই স্বাধীন কফি খেতে লাগে আর চারিপাশটা উপভোগ করতে লাগে। নেহা কফির মগে চুমুক দিচ্ছিল আর একবার করে স্বাধীনের দিকে তীক্ষ্ণভাবে তাকাচ্ছিল। স্বাধীন নেহার দিকে তাকাতেই চোখে চোখে হলে নেহা চোখ সরিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, তোকে দেখে আর 5টা ছেলের মতো লাগে না? রাস্তায় অনুদাস রুমে যারা বড় হয়েছে তাদের তো দেখতে এরকমটা না। তোকে দেখতে অনেক হ্যান্ডসাম, যে কেউ দেখে বলবে বড় ঘরের সন্তান তুই। আপু, হাসালে তুমি। আমি মোটেও অতটা সুন্দর নই। আর যে দাদুর কাছে বড় হয়েছি অনাথ আশ্রমে, তিনি আমাকে অনেকবার বলেছিল যে আমাকে কিনা যারা রেখে গিয়েছে তারা অনেক প্রভাবশালী ছিল, আরও অনেক অনেক টাকার মালিক ছিল। বাট কেন আমাকে তারা নিজেদের কাছে না রেখে অনাথ আশ্রমে রেখে গিয়েছে সেটা জানে না। মাঝে মাঝে লোকগুলো অনাথ আশ্রমে আসতো, অনেক টাকা দিয়ে যেত আমাকে দেখভাল করার জন্য। কিছু বছর যাবার পর নাকি তারা আর আসে না, আমার খোঁজ নেয় না, টাকাও দেয় না। তারপর থেকেই দাদুই আমাকে দেখাশোনা করত আর 5টা ছেলেদের মতো। বাট সবার থেকে আমাকে অনেক বেশি ভালোবাসতো। ও আচ্ছা তাই? বল, বাট একটা কথা সত্যি করে বলতে হবে, তুই অনেক ভালো, তুই কফি বানাতে পারিস। চল, অনেক সময় হয়েছে, নিচে যাই। তারপর স্বাধীন আর নেহা দুজনে নিচে চলে আসে। নেহার বাবা মেয়ে কত দেখে পুরো চমকে উঠে। পত্রিকাটা টেবিলের উপর রেখে দিয়ে নেহা স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। নেহার বাবার এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে নেহার মা সেদিকে দৃষ্টিপাত করে দেখে স্বাধীন আর নেহা আসছে। নেহার মা বেরিয়ে নেহার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, তুমি একটা কাজের কাজ করেছো। এই ছেলেকে কোথা থেকে পেলে? ছেলেটার মাঝে তো জাদুর ক্ষমতা কিছু আছে। না হলে তোমার যে মেয়ে যদি বদমেজাজি, যাকে একটা কথা বললে কখনো শুনতো না, সে মেয়েকে কিনা আজকে সকালে উঠিয়েছে, আমি কখনোই বিশ্বাস করিনি। ভয় পেয়ে গিয়েছিলাম। আবার নামাজ পড়ার জন্য জায়নামাজ নিয়ে গিয়েছিল।
কি সত্যি? হ্যাঁ, তাই বলে আর কি, আমি তো ভেবেছিলাম যে তোমার মেয়ে কখনোই মেনে নেবে না ছেলেটাকে, যে কি অবস্থা করে তা না দেখি পুরোটাই উল্টো। দেখো দুজনে কিভাবে হেসে হেসে কথা বলে আসছে, অনেক ভালো লাগলো দেখে। তাদের দুজনের কথা বলার মাঝে নেহা আর স্বাধীন এসে খাবার টেবিলে বসে পড়ে। নেহার মা স্বাধীন আর নেহাকে খাবার সার্ভ করতে লাগে। খাবার খাচ্ছিল এমন সময় নেহা তার বাবাকেও উদ্দেশ্য করে বলে, বাবা জানো স্বাধীন কি করেছে? ওকে দেখে তো ভেবেছিলাম সাধারণ একটা ছেলে যে কিনা ফুটপাতে রাস্তায় বড় হয়েছে, বাট জানো ও ঢাকা বোর্ডে 2য় স্থান অর্জন করেছে এসএসসি পরীক্ষায়। নেহার কথা শুনে নেহার বাবা আর মা দুজনই চমকে ওঠে। নেহার বাবা নিজেকে সামলিয়ে বলতে লাগে, একদম বাবার মতো হয়েছে, সব বিষয়ে জিনিয়াস। নেহার বাবার কথা শুনে সবাই নেহার বাবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। স্বাধীনের হাত থেকে খাবার পড়ে যায়। নেহার বাবা ভেবাচেকা খেয়ে যায়, কথা ঘুরানোর জন্য বলতে লাগে, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? আমার বন্ধুর ছেলে A+ পেয়েছে, আমার বন্ধু ছোট থেকে A+ পেয়ে এসেছে, তাই আর কি বললাম যে একদম বাবার মতো হয়েছে। আমি ভেবেছি কি আমাদের কলেজে ওকে ভর্তি করিয়ে এতে আমাদের কলেজের নাম আরো বৃদ্ধি পাবে। ওর মতো ভালো একটা স্টুডেন্ট ভর্তি হলে অবশ্যই। হাতটা তুই যা ভালো বুঝিস, তোর স্বামী তুই কি করবি না করবি তুই জানিস। ওর নামে আমার সয় সম্পত্তি সব লিখে দিয়েছি, একটু পর উকিল সাহেব আসবে, সব শুধু সই করে দিলেই হয়ে যাবে। কি? হ্যাঁ রে মা, স্বাধীনের সব কিছু তোমারে, তোর মানেই সব কিছু স্বাধীনের, তাই ওনামি সব লিখে দিয়েছি। কি তুমি রাস্তার 2 টাকার ছেলেকে কোটি কোটি টাকার সম্পত্তি লিখে দিয়েছো আমাকে বাদে? তার মানে কি আমার থেকে তোমাদের কাছে এই রাস্তার 2 টাকার ছেলে বড়? আরে মা, ভুল বুঝছিস কেন? দেখ ছেলেটা অনেক ভালো, যতদিন ধরে আমার সাথে রয়েছে দেখছিস, কথাবার্তা সব কিছু দিয়ে। আর আমি জানি তুই স্বাধীনের কাছে অনেক ভালো থাকবি, সুখে থাকবি। তোমরা যদি আমার সুখ আর ভালো চাইতে তাহলে কখনোই 18 বছরের ছেলের সাথে আমার বিয়ে দিতে না। ভাবতেও কেমন লাগে, আমার থেকে 8 বছরের জুনিয়র একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছো। এইটাই যদি বাহিরের মানুষ জানাজানি হয়ে যায় তাহলে কি হবে একটাবারও ভেবে দেখেছো তুমি? আমার বান্ধবীরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, ওদের সামনে আমি মুখ দেখাতে পারবো না। কথাটা বলেই নেহা খাবার প্লেটে হাত ধুয়ে উঠে পড়েন। নেহার বাবা সেদিকে কোনো তোয়াক্কা না করে মনের মতো করে খেতে লাগে। নেহার মা আর স্বাধীন দুজনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই পাশ থেকে নেহার মা বলে, কি দরকার ছিল মেয়েটাকে শুধু শুধু রাগিয়ে দেওয়া? কই রে, রাগিয়ে দিলাম? যা সত্যি তাই তো বললাম। কি মানে? তুমি সত্যি স্বাধীনের নামে তোমার সয় সম্পত্তি সব লিখে দিয়েছো? হ্যাঁ, আর এটা নিয়ে দ্বিতীয়বার আমাকে প্রশ্ন করবে না তুমি। ভালো করে জানো আমি কারোর কথায় কৈফিয়ত দিতে একদমই পছন্দ করি না। আমার যা ভালো হয়েছে তাই করেছি, আর আমি জানি আমি যা করি তা কখনোই ভুল কিছু হয় না। তারপরেও আঙ্কেল, আপনি কাজটা ঠিক করেননি, কারণ নেহা আপু আপনার মেয়ে, তাকে রেখে আমি অন্য একজনের ছেলে, আমার মা বাবার পরিচয় নেই, আমাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসে নেহা আপুর সাথে বিয়ে দিয়েছেন। এটাই অনেক কিছু, উল্টো আবার আপুকে সব কিছু লিখে না দিয়ে আমাকে নিয়ে লিখে দিয়েছেন। এখানে তো যে কোনো মেয়ে হলেও রাগ হওয়ার কথা। বাদ দাও তো ওর কথা, এমনিতেই সব ঠিক হয়ে যাবে। নেহার মা অবাক হয়ে যায় নেহার বাবার কর্মকাণ্ড আর কথার ধরন দেখে। স্বাধীন কিছু না বলে চুপচাপ খেয়ে টেবিল থেকে উঠে নেহার রুমে যাবে কিনা ভাবতে লাগে। অন্যদিকে নেহার মা স্বাধীন উঠে চলে যেতে দেখে নেহার বাবার কাছে এগিয়ে এসে বলে, তুমি কি করেছো? একটা বারো ভেবেচিন্তে কাজ করেছো? সামান্য একটা ছেলেকে এত কিছু দিয়েছো, ও যদি লুপ সামলাতে না পারে সবকিছু দখল করে নেয়, আমাদের যদি রাস্তায় নামিয়ে দেয়, তখন কি হবে? পাগল হয়ে গেছো নাকি তুমি? ওকে আমি চিনি, ওর রক্তকে আমি চিনি, জানি কখনোই আমার সাথে গাদ্দারি করবে না, কারণ ও রক্ত সততার রক্ত দ্বারা গড়া। আর এটা জানি যে তোমার মেয়ে কি একমাত্র ভালো করতে পারলে ওই পারবে, তাছাড়া অন্য কেউ। দেখেছো একদিনের ব্যবধানে নেহা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। যেই মেয়ে কিনা দুপুর না হওয়া অবধি ঘুম থেকে উঠতো না, সে সকালে উঠে নামাজ পড়ছে। তাহলে ভাবো আর কিছুদিন গেলে কতটা পরিবর্তন হবে। তা জানি না, বাট কি বলতে তুমি? তুমি স্বাধীনকে চেনো? নেহার বাবা বাঁকা একটা হাসি দিয়ে নেহার মার দিকে তাকায়। নেহার মা আর কিছু জিজ্ঞেস করার সাহস পায় না। অন্যদিকে স্বাধীন নেহার রুমে যাবে কিনা ভাবতে লাগে।
দরজার সামনে দাঁড়িয়ে ভেবে নেহা রুমে ঢুকে দেখে নেহা ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুকাচ্ছে। স্বাধীন কি করবে ভেবে খুঁজে পায় না, গুটি গুটি পায়ে নেহার পাশে গিয়ে দাঁড়ায়। নেহা পাশে তাকিয়ে স্বাধীনকে দেখে ওর কলার চেপে ধরে মুখের উপরে সিগারেটের ধোঁয়া ফেলে দিয়ে বলতে লাগে, কুত্তার বাচ্চা, তোকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুই তো আমার বাড়িতে এসে আমার বাবা মাকে তোর হাতে নিয়ে নিলি। আমার বাবা আমাকে বিশ্বাস না করে তোকে তার সম্পত্তি সব লিখে দিয়েছে। তখন বাবার মুখের দিকে তাকিয়ে তোকে বিয়ে করতে রাজি হওয়াটাই আমার ভুল হয়েছিল। কে জানতো যে ওইটাই আমার কাল হয়ে দাঁড়াবে। জানোয়ারের বাচ্চা, তোকে আজকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমার সম্পত্তি সব তুই ভোগ করবি, তাই না? দাঁড়া, দেখাচ্ছি। প্লিজ আপু, রাগান্বিত হবেন না। দেখেন, আঙ্কেল যে আমাকে তার সম্পত্তি সব লিখে দিবে এটা আমি নিজেও জানতাম না। চুপ থাক তুই। তোদের মতো ছেলেকে ভালো করে জানি। বড়লোক মেয়েদের টার্গেট করে তাদের সয় সম্পত্তি হিসাবে আত্মসাৎ করা আমারই ভুল হয়েছিল। আর বাবা কি করে পারলো রে? আরও জানলে কখনোই রাজি হতাম না। আপু প্লিজ রাগ করবেন না আর আমাকে ছেড়ে দেন। জানি না আঙ্কেল কেন এমনটা করলো, আপনাকে তার সয় সম্পত্তি না দিয়ে আমার নামে লিখে দিল। বাধা যদি তাই করে থাকে তাহলে চিন্তা করেন না, আমি আপনাকে সব আবার আপনার নামে লিখে দিব। কি সত্যি? হ্যাঁ, লিখে দিব আঙ্কেল। যেহেতু বলেছি একটু পর যদি আমার সিগনেচার নাই তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, সব লিখে দিচ্ছি। যদি তাই হয় তাহলে আপনাকে আবার আমি পরের দিন সব কিছু দলিল করে এনে বুঝিয়ে দেব। স্বাধীনের কথা শুনে নেহার রাগ কিছুটা কমে যায়। স্বাধীনের কলার ছেড়ে দেয়, তারপরে সিগারেটে থাকা অবশিষ্ট অংশটা খেতে লাগে। স্বাধীনের নাকে ধোঁয়া আসলে কেশে দিয়ে উঠে নেহা দেখে সিগারেট ফেলে দেয়। তারপর কিছুক্ষণ পিনপত নীরবতা বিরাজ করে। একটু পর নেহা স্বাধীনের ভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আচ্ছা, তোর ইচ্ছে করছে না যে হ্যাঁ বাবা তোর নামে যা লিখে দিয়েছে তা আমাকে আর ফেরত না দিতে? তুই তো পারলে আমার বাবার সম্পত্তি সব তোর নামে যেহেতু লিখে দিবে তুই ভোগ করতি, আমাকে না দিতি, আমাদের বের করে দিতেও পারতি। আর জানিস কত টাকা সম্পত্তি? ও দেখেন, আমার এইসবের প্রতি কোনো লোভ নেই, বুঝছেন? একবার কি হয়েছিল, এক আঙ্কেল অসুস্থ হয়ে পড়েছিল, তার হাতে অনেক টাকা ছিল, গাড়ির সাইডে রেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, দরজা খুলে নিচে পড়ে যায়। আমি দেখে উঠিয়ে কিছু লোকদের ফোন করে তাকে হাসপাতালে নিয়ে যাই, ব্যাগটা নিজের কাছে রেখে দেই, সুস্থ হলে তাকে দিয়ে দেই। আমার এইসবের প্রতি কোনো লোভ নেই। আমাকে 2 বেলা ঠিক মতো খেতে আর থাকতে, পড়াশোনা করতে দিলেই চলবে। জানেন, অনেকে ইচ্ছে পড়াশোনা করে বড় কোম্পানিতে চাকরি করব। আচ্ছা, তাই বুঝি। হ্যাঁ আপু, বাট আমরা তো গরিব, আমাদের এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়, অত লোভ করতে নেই। লোভ জিনিসটা মানুষকে ধ্বংস করে ফেলে। বাদ দে সেই কথা। তা তুমি না আমাকে কলেজে ভর্তি করে দিবে বললে, তোমাদের কলেজে? তা কখন? তা নিয়ে তোকে ভাবতে হবে না। এই শহরের নাম করে ইউনিভার্সিটির অ্যান্ড কলেজ আমার বাবার। ওইখানে অনেক বড় ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া করে, তাই ভাবছি তোকে যদি ওইখানে ভর্তি করিয়ে দেই তাহলে আমাদের কলেজের নাম আরো উজ্জ্বল হবে। কারণ তুই অনেক ভালো স্টুডেন্ট আর ঢাকা বোর্ডের ভিতরে নাম্বার 2 হয়েছিস। নেহার কথা শুনে স্বাধীন অনেক খুশি হয়। তারপর ব্যালকনি থেকে রুমে চলে আসে। সবাই বসে থাকে, তখন পাশে তাকিয়ে দেখে র্যাকের ভিতরে সাজিয়ে রাখা অনেকগুলো বই। তারপর বই পড়তে লাগে। নেহা ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে ভালো না লাগায় রুমে আসে। স্বাধীনকে বই পড়তে দেখে অনেকটা অবাক হয়ে যায়। তখন নেহা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে লাগিয়ে আর স্বাধীনকে বলতে লাগে, আমার অনুমতি ছাড়া আমার বই হাতে নিয়েছিস কেন? সরি আপু, দেখলাম বসে থেকে সময় কাটছে না, তাই পাশে বই দেখে পড়তেছি। সরি বলতে হবে না, বাট যেটা হাতে নিয়েছিস ওই বইটা মোটেও তোর উপযুক্ত নয়। এটা রেখে দিয়ে অন্য কোনো বই পড়। বাদ কেন? এটা কি হয়েছে? অনেক সুন্দর তো হিস্টোরি। আরে হাদারাম, বইয়ের নামটা আগে ভালো করে দেখ, তাহলেই বুঝতে পারবি আর পড়তে চাইবি না। নেহার কথা শুনে স্বাধীন বইয়ের নাম ভালো করে পড়ে অবাক হয়ে যায়। তখন সে বই বন্ধ করে টেবিলের উপরে রেখে দিয়ে লজ্জা মাখা চোখ নিয়ে গুটিসুটি মেরে বসে থাকে। নেহা আয়নাতে স্বাধীনের গুটিসুটি মেরে বসে থাকা দেখে পিছনে ফিরে অবাক হয়ে বলতে লাগে, খুব তো বড় বড় করে বলেছিলি, কি হলো হঠাৎ যে বই রেখে দিলি? পর, অনেক ভালো তো। না, এই বই পড়া যাবে না। আর আপনি এত বাজে, এগুলো বই কেউ পড়ে? প্রথমে তো দেখে ভালোই ভেবেছিলাম, ভালো করে বইয়ের নামটা উল্লেখ করেনি। হিস্টোরি তো
অনেক ভালোই লাগছিল, বাট মাঝখান থেকে এরকম ছি আপু, অনেক তো ভালো ভেবেছিলাম তোমাকে। কি? আমি ভালো? তোকে কে বলেছে আমি মোটেও ভালো না? কথাটা বলে নেহা তার বুকের উপর থেকে ওড়না সরিয়ে স্বাধীনের দিকে এগিয়ে আসতে লাগে। স্বাধীন মাথা উঁচু করে তাকিয়ে নেহাকে এভাবে তার দিকে আসতে দেখে ভয় পেয়ে যায়। দৌড়ে গিয়ে যেতে যাবে, হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে ক্রমশ এগিয়ে যেতে লাগে। তখন স্বাধীন মাথা নিচু করে নেহার হাতের ফাঁক দিয়ে দৌড়ে রুম থেকে চলে যায়। নেহা সোফায় বসে হাসতে হাসতে বলতে লাগে, নেহা, তুই একে নিয়ে ভয় পেয়ে চিন্তিত ছিলি যে ছেলে কিনা একটু কাছে যেতেই ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়, সেই ছেলের দ্বারা কি না তুই ধ্যাৎ, ওকে নিয়ে সব ভাবাটাই বৃথা। ছোট্ট ছেলে, আগে বড় হোক, ম্যাচিউরড হোক, আর ওর লাইফ নষ্ট করে আমার কি এমন লাভ? ওর ক্যারিয়ার, ওর সব এখনো পড়ে আছে। কথাটা বিড়বিড়িয়ে আনমনে ভাবতে লাগে নেহা। ওদিকে স্বাধীনের নেহার হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে সোজা ছাদে চলে আসে। এসে হাঁপাতে লাগে, দোলনায় বসে থেকে নেহার করা তখনকার বিষয় ভাবতে লাগে। না না, নেহা আপুর কাছে আর যাওয়া যাবে না। ছি, এত বাজে খারাপ ম্যাগাজিন বই সে রেখে ওগুলো আবার পড়ে। আমি তো আর তার আশেপাশেও যাচ্ছি না। জোর বাচ্চা বেঁচে গেছে বাবা, আমি তো আর তার আশেপাশেও যাচ্ছি না। বাট কোথায় যাব? এই বাড়ি থেকে বের হয়ে গেলে তো আমি আর লেখাপড়া করতে পারবো না, ঠিক মতো খেতেও পারবো না। এখানেই থাকতে হবে। আঙ্কেল আন্টিকে যদি বলি আলাদা রুমের কথা, তাহলে তো কখনোই তারা মেনে নেবে না। স্বামী স্ত্রী এক রুমে থাকতে হয় এটাই বলবে। কি যে করি, তার সাথে থাকতেও এখন ভয় হচ্ছে আমার। এইসবই ভাবতে লাগে। স্বাধীন অনেকটা সময় পার হয়ে গেলে স্বাধীন ভালো করে পুরো ছাদটা ঘুরে ঘুরে দেখতে লাগে। অনেক বড় আর সুন্দর ফুল দিয়ে চারদিকে সাজানো। কিছু গাছের গোড়াতে পানি না দেখলে স্বাধীন পাইপ দিয়ে গাছগুলোতে পানি দিতে লাগে। স্বাধীন পানি দিচ্ছিল, হঠাৎ পিছন থেকে কেউ ডাক দিতেই স্বাধীন সেদিকে তাকিয়ে দেখে নেহা পাইপ স্বাধীনের সাথে ঘুরে উঠলে নেহা সম্পূর্ণ ভিজে যায়। স্বাধীন ভয় পেয়ে পাইপ ফেলে দেয়। নেহা রেগে গম্ভীর কণ্ঠে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, তুই কি করলি? এটা আমাকে ভিজিয়ে দিলি কেন? সরি আপু, আসলে আমি বুঝতে পারিনি। জানি তুই ইচ্ছে করে এমনটা করেছিস। আমি এইমাত্র রেডি হয়ে ছাদে আসলাম যে তুই কোথায় গিয়েছিস, নাকি বাসা থেকে চলে গিয়েছিস। তোকে নিয়ে উকিলের কাছে যাবো আর তুই কিনা আমাকে ভিজিয়ে দিলি? দেখাচ্ছি তোকে মজা। কথাটা বলেই নেহা স্বাধীনের দিকে এগিয়ে আসে। নিচে পড়ে থাকা পাইপ তুলে স্বাধীনকে পানি দিয়ে ভিজিয়ে দিতে লাগে। স্বাধীন অন্য আরেকটা পাইপ নিয়ে নেহাকে ভিজিয়ে দিতে লাগে। ঠিক তখনই নেহার মা ছাদে আসলে নেহাকে আর স্বাধীনকে পানি নিয়ে দুষ্টুমি করতে দেখে হেসে বলতে লাগেন, আরে পাগল ছেলে মেয়ে, কি করছিস তোরা? এভাবে পানি দিয়ে ভিজলে তো দুজনের ঠান্ডা লেগে যাবে। আন্টি প্লিজ আপুকে বলেন না আমাকে যেন আর পানি দিয়ে ভিজিয়ে না দেয়। মা, তুমি জানো না আমি কত সময় নিয়ে রেডি হয়েছি, আর ও কিনা আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে। আমি তো ওকে এমনিতেই ছেড়ে দিচ্ছি না, ওকে দিনভর পানিতে ভেজাবো। আরে থাম থাম, অনেক হয়েছে। দেখ চোখ লাল হয়ে গিয়েছে পানিতে ভেজার কারণে। যা যা এক্ষুনি রুমে দুজন। মা, বলার জন্য একমাত্র তুই বেঁচে গেলি, না হলে তোকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারতো না, কেউই না। কথাটা বলেই নেহা পানির পাইপ ফেলে দিয়ে রুমে চলে যায়। নেহার পিছু পিছু স্বাধীন রুমে চলে যায়। স্বাধীনকে দেখে নেহা আরো রাগ হয়ে যেতে লাগে। এখন তো আর মা নেই, থাক তুই এভাবেই ভেজা শরীর নিয়ে। আপু এমনিতেই অনেক ভেজা হয়ে গিয়েছে, ঠান্ডা লেগে যাবে আমার। আবার একটু পানিতে ভিজলেই জ্বর এসে যায়। প্লিজ না। আর সরি, আমি দেখে ভিজিয়ে দেইনি, পিছন থেকে হঠাৎ কেউ ঢাকায়। আমি ঘুরতেই পাইপের সাথে ঘুরে যাই, বুঝতে পারিনি তুমি ভিজে যাবে। তো যাই হোক, এখন এত কিছু বলে কোনো লাভ নেই। আমি যা বলছি তোকে তাই করতে হবে। কথাটা বলে নেহা যে স্বাধীনের দিকে যেতে লাগে, স্বাধীন দৌড়ে ওয়াশরুমে চলে যায়। দরজা আটকাতে যাবে নেহা, হাত দিয়ে ধাক্কা দিতেই স্বাধীন সরে যায়। নেহা তাল সামলাতে না পেরে স্বাধীনের উপরে পড়ে যায়। নেহার মাথা দেয়ালে লাগতে যাবে, অমনি স্বাধীন হাত দিয়ে সেভ করে নিজের উপরে নিজেকে ফ্লোরে ফেলে দেয়। নেহা স্বাধীনের উপরে পড়ে যায়। স্বাধীনের মাথায় কিছুটা ব্যথা পেলেও নেহার চোখ বন্ধ করে ফেলে। একটু পর মিটমিট করে তাকিয়ে দেখে স্বাধীনের উপর শুয়ে আছে। রেগে স্বাধীনকে থাপ্পড় দিয়ে কলার চেপে ধরে উঠিয়ে দাঁড় করাই বলে, তার বাচ্চা, তোকে কি বলেছি কানে যায়নি? বললাম যে দাঁড়িয়ে থাক যতক্ষণ না আমি ওয়াশরুম থেকে আসছি, আর দৌড়ে তুই চলে এসেছিস ওয়াশরুমে। সরি আপু। সরি বলতে হবে না, এসে যখন পড়েছিস তখন তুই আগে ফ্রেশ হ। আপনি তো অনেকটা ভিজে গিয়েছেন, আপনার ঠান্ডা লাগবে। এর থেকে আসেন দুজনে একসাথে গোসল করি।
স্বাধীনের কথা শুনে নেহা পিছনে ঘুরে রাগী দৃষ্টিতে তাকায়। স্বাধীন দাঁত বের করে হিহি করে হাসতে লাগে। কি বললি তুই? তোর সাথে আমি গোসল করব তাই না? তোকে দেখাচ্ছি। আরে আপু, আমার কি দোষ? তোমার ওই বইটাতেই তো লেখা আছে যে স্বামী স্ত্রী আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজন একসাথে গোসল করলে মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগে, তাই তোমাকে বললাম। দাঁড়া, তোর গোসল তোকে দেখাচ্ছি। আমার সাথে একসঙ্গে গোসল করবি তাই না? আর যত সব নষ্টের গুড় ওই বইটা, ওয়েট দেখাচ্ছি। নেহা ঝাড়ু নিয়ে স্বাধীনকে মারতে এগিয়ে আসে। স্বাধীন দরজা আটকে দেয়। দরজার ওই পাশ থেকে নেহা বলতে লাগে, দাঁড়া, দরজা লাগিয়ে কোনো লাভ হবে না, তোকে তো বের হয়ে আসতেই হবে, তখন দেখাবো মজা। দরজার ওই পাশ থেকে নেহা কথাটা বলে স্বাধীন ভিতর থেকে ভয়ে ডিক খুলতে লাগে। স্বাধীন সেদিকে আর কোনো কর্ণপাত না দিয়ে শাওয়ার অন করে গোসল করতে লাগে। গোসল করা শেষ হলে দেখে স্বাধীন কিছুই নিয়ে আসেনি, তোয়ালে শুধু আছে। তারপর গা মুছে টাওয়াল পরিধান করে নেয়। ওয়াশরুম থেকে বের হবে কিনা এই ছবি চিন্তা করতে লাগে। এই ভাবা সেই কাজ। খট করে দরজা খুলে রুমে প্রবেশ করতেই দেখে নেহার সামনে দাঁড়িয়ে রাগ দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহার তাকিয়ে থাকা দেখে স্বাধীনের ভয় হতে লাগে, হাত পা কাঁপতে লাগে। আপু প্লিজ ক্ষমা করে দাও। দেখো, আমি একদমই ঠান্ডা সহ্য করতে পারি না, জ্বর এসে যায় তাই ঢুকে পড়েছি, প্লিজ। তোর প্লিজের গুষ্টির তুষ্টি, কুত্তার বাচ্চা। তোর মতো ছোট লোকদের বাবা বাড়িতে থাকতে দিয়েছে, তার মানে এই না যে তুই সবকিছু নিজের মতো করে বহন করবি। স্বাধীনকে আরো অনেক কথা বলে তারপর নেহা ওয়াশরুমে চলে যায়। স্বাধীন ব্যাগ থেকে জামা কাপড় বের করে পরিধান করে নেয়। তারপর সবাই বসে অপেক্ষা করতে লাগে। একটু পরে নেহা ওয়াশরুমে দরজা দিয়ে হাত বের করে স্বাধীনকে উদ্দেশ্য করে ডাকতে লাগে। স্বাধীন খানিকটা এগিয়ে যেতেই নেহা বলে, আমি জামা কাপড় আনতে ভুলে গিয়েছি। হাইড্রোপের প্রথম তাকে দেখ, সবকিছু আছে, বের করে এনে দে। ঠিক আছে আপু। স্বাধীন ওয়ার্ড্রপ খুলে নেহার জামা কাপড় বের করতে লাগে। ছোট পোশাক দেখলে সাথে সাথে লজ্জা পেয়ে যায়। সেগুলো না নিয়ে শুধু পায়জামা আর থ্রি পিস দেয়। নেহা নিয়ে পরিধান করে বাইরে বের হয়ে স্বাধীনকে দেখে তার যেন রাগ দ্বিগুণ হতে লাগে। তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ফ্রেশ হতে লাগে, চুলে হেয়ার ড্রায়ার করতে লাগে। তখনই নেহার মা রুমে আসে। নেহাকে উদ্দেশ্য করে বলে, কিরে, তোদের গোসল করা হলো? স্বাধীন, তুমি তো রেডি হয়ে আছো, নিচে যাও। উকিল সাহেব তোমার আঙ্কেল আমাকে পাঠালো তোমাকে ডেকে আনার জন্য। ঠিক আছে আন্টি, আমি এখনই যাচ্ছি। কথাটা বলেই স্বাধীন নিচে চলে যায়। নেহার মা নেহা খাটে বসে পড়ে। নেহা মুখ গোমরা করে তার মার দিকে ফিরে চুল আঁচড়াতে আঁচড়াতে বলে, মা বাবা কি এটা আদৌ ঠিক কাজ করলো? সামান্য একটা রাস্তার ছেলেকে তার সব সম্পত্তি সব লিখে দিল। আমি তার একমাত্র মেয়ে, আমার যেন কোনো অধিকারই নেই সম্পত্তির উপরে। দেখ মা, তুই তো তোর বাবাকে চিনিস কেমন, সে যা করে সব বুঝে শুনেই করে, তোর ভালোর জন্যই এসব করছে। তা বাদ দে, শুধু একটা কথাই বলবো, স্বাধীন, আর তুই যত দ্রুত পারবি ওকে মেনে নিতে ততই তোর ভালো হবে। মা, তুমিও শুরু করলে? আচ্ছা তুমি বলো তো, নিজের থেকে 8 বছরের জুনিয়র ছেলেকে কিভাবে স্বামী হিসেবে মেনে নেব বলো? বাবার মাথাটা পুরো গেছে, বুড়ো বয়সে কোম্পানি দেখাশোনা করতে করতে মাথাটা শেষ হয়ে গেছে। তা না হলে কেউ এরকম সিদ্ধান্ত নেয়? আর আমার কথা বাদই দিলাম, ওই ছেলেটার একটা জীবন আছে। কেউ কি চাইবে যে নিজের থেকে 8 বছরের সিনিয়র মেয়েকে বিয়ে করতে আর নিজের জীবন ধ্বংস করতে? ওর ক্যারিয়ার পড়ে আছে, ও ভালো মেধাবী একটা ছাত্র, মেধাবী একটা ছেলে, ও জীবনে আরো অনেক কিছু করতে পারবে। দেখ মা, তা একটা কথা কি যে বয়স কোনো বিষয় না, মেনে নিতে পারলে সবই ঠিক। আর তোর যে 26 বছর বয়সে কেউ দেখলে বলবে, এখনো দেখলে মনে হয় যে 20 কি 21 বছরের মেয়ের মতো। মা তুমিও না। কথাটা বলেই হাসাহাসি করতে লাগে নেহা আর নেহার মা। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। নেহার মা রুম থেকে চলে যায়। নেহা ব্যালকনিতে গিয়ে ফোন টিপতে লাগে। স্বাধীন সই করা শেষ হলে কি করবে বুঝতে না পেরে নেহা রুমে চলে আসে। তারপর নেহাকে খুঁজে না পেয়ে ব্যালকনিতে তাকিয়ে দেখে দাঁড়িয়ে ফোন দেখছে। তাই নেহার বইয়ের র্যাক থেকে নতুন একটা ভালো বই বের করে পড়তে লাগে। একটু পর নেহার রুমে এসে স্বাধীনকে বই পড়তে দেখে বলে, তোকে আর কত করে বলবো যে আমার বই হাত দিয়ে ধরবি না, তারপরেও তোর কথা কানে যায় না। আর এগুলো পড়িস এতটুকু ছোট ছেলে হয়ে, লজ্জা করে না তোর? তুমি পড়লে কোনো সমস্যা নেই, আর আমি পড়লে যত সব দোষ, তাই না? আর ওই বই আমি সাইডে রেখে দিয়েছি, নতুন একটা উপন্যাসের বই পড়ছি। গুড গুড। আচ্ছা, তোর বাহির দিয়ে ঘুরতে ইচ্ছে
ঘুরতে ইচ্ছে করে না? আসার পর থেকে রুমের মধ্যে বসে আছিস, বই পড়ছিস। আর তোমার মোবাইল ফোন নেই যে মোবাইল ফোনে নানান ছেলেদের সাথে বা মেয়েদের সাথে কথা বলবো? মানে কি বলছিস তুই? খানিকটা রেগে কথাটা বলে নেহা। স্বাধীন নেহার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলে, সরি এমনিতেই বললাম, প্লিজ রাগ করবেন না আসলে। আচ্ছা ঠিক আছে, তোর যখন সময় কাটে না তো তোকে ফোন কিনে দিব, কলেজের আগে ভর্তি হ তারপর। নেহার কথা শুনে স্বাধীনের অনেক খুশি হয়। হাসি মুখে নেহার দিকে তাকিয়ে থাকে। স্বাধীনের হাসি মাখা মুখ দেখে নেহা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি হলো আপু, এত করে ডাকছি কোনো কথাই বলছো না? তুমি না আমাকে বললে যে কলেজে ভর্তি করে দিবে, তা কোথায়? চলো। আজকে আর বের হতে ইচ্ছে করছে না, অনেক টায়ার্ড লাগছে, ঘুমাবো। আর আগামীকালকে উকিলের সাথে দেখা হবে, দেখা করে তারপর তোকে কলেজে গিয়ে ভর্তি করিয়ে দিব। ঠিক আছে। স্বাধীনের সাথে আর কোনো কথা না বলে নেহা খাটে গিয়ে ঘুমিয়ে পড়ে। স্বাধীন বই পড়তে লাগে। বই পড়তে পড়তে সোফায় ঘুমিয়ে পড়ে। বিকেলের দিকে ঘুম ভেঙে যায় স্বাধীনের। মিটমিট করে তাকিয়ে দেখে সোফায় সুন্দরভাবে শুয়ে আছে, গায়ে কাঁথা জড়ানো। খাটের দিকে তাকিয়ে দেখে নেহা নেই, উঠে গেছে। মানে নেহা কি তাকে শুয়ে দিয়ে গেছে? এইসবই ভাবতে লাগে। না, নেহা যে আগের মেয়ে, এমনিতেই আমার উপরে রেগে আছে। সে কখনোই আমাকে ভালোভাবে ছুঁয়ে দিয়ে যাবে না। হয়তোবা আমার মনের ভুল, না হলে আমি নিজেই এভাবে শুয়েছি, না হয়তো আন্টি এভাবে আমাকে শুয়ে দিয়ে গেছে। এইসব কথা ভাবতে লাগে স্বাধীন। শোয়া থেকে উঠে ওয়াশরুমে যায়, মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে রুমে আসে। দেখে নেহা ব্যালকনিতেও নেই। নিচে নেমে নেহাকে খুঁজতে লাগে কিন্তু পায় না। স্বাধীনকে খুঁজতে দেখে নেহার মা বুঝতে পেরে বলে, বাবা, তুমি যাকে খুঁজছো সে ছাদের দোলনায় বসে আছে। এই সন্ধ্যা হলেই ও ছাদে গিয়ে বসে থাকে। এটার জন্য ওর প্রত্যেক দিনের রুটিন। তো তুমি ছাদে গেলেই পাবে। মানে আন্টি, তেমন কিছু না। মানে এত মানে করতে হবে না, আমি তেমন কিছুই মনে করিনি। আর যাও তো উপরে। ছাদে নিচে আর অপেক্ষা না করে সিঁড়ি সোজা উপরে চলে আসে। ছাদে গিয়ে দেখে নেহা ব্যালকনিতে বসে থেকে আকাশের দিকে তাকিয়ে আছে, আর কি যেন আনমনেই ভাবছে। স্বাধীন গিয়ে দোলনার পাশে বসে পড়ে। নেহা ধ্যান ভেঙে যায়। তাকিয়ে স্বাধীনকে দেখে ওর যেন রাগ মাথায় উঠে যায় হঠাৎ। তুই এখানে কি করছিস? আর তোর সাহস তো কম না। এইখানে সাহসের এমন কি আছে আপু? ভালো লাগছিল না রুমে বসে থেকে, আর একা একা বোর হচ্ছিলাম, তাই তোমার সাথে আসলাম আড্ডা দেবার জন্য। আর তুমি কি না এমন করছো? কথাটা বলেই চুপচাপ হয়ে যায় স্বাধীন। মুখ গোমরা করে অন্যদিকে ফিরে তাকিয়ে থাকে। স্বাধীনের বাচ্চা মুখখানা দেখে নেহার মুড নিমিশেই ঠিক হয়ে যায়, হাসতে লাগে। স্বাধীন নেহার দিকে ফিরে নেহার হাসি মাখা মুখের দিকে অপলক ভাবে তাকিয়ে থাকে। এভাবে ছাদে দুজনে বসে থেকে অনেকটা সময় পার হয়ে গেলে রুমে চলে যায়। দেখতে দেখতে দিনটা পার হয়ে যায়। রাত হলে দুজনে ঘুমিয়ে পড়ে। সকাল হলে স্বাধীন জোর করে নেহাকে উঠিয়ে নামাজ পড়ে দুজনে ব্যালকনিতে বসে কফি খায়। এভাবেই চলতে লাগে দিন। দেখতে দেখতে স্বাধীনের কলেজ শুরু হয়। নেহা আর স্বাধীন দুজনে একসঙ্গে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। নেহা রেডি হয়ে পিছনে তাকিয়ে স্বাধীনকে দেখে তো পুরো ফিদা হয়ে যায়। তখন বিড়বিড়িয়ে বলে, তা এত সাজগোজ করে যাচ্ছে যেন মেয়ে পটাবে। আল্লাহ জানে আমার জামাইটার দিকে কত পেতনি নজর দেয়। আল্লাহ আমার জামাইটাকে ওই পেতনিদের হাত থেকে রক্ষা করো। আপু কি ভাবছেন? এইভাবে কলেজের প্রথম দিন যদি যেতে লেট হয় তাহলে তো কেমন দেখায় না? একটু চলেন না তাড়াতাড়ি রেডি হতে, কারোর এত সময় লাগে? হ্যাঁ আমি রেডি। আর তুই এমন ভাবে সেজেগুজে যাচ্ছিস, এসে যেন বিয়ে করতে যাচ্ছিস তুই। না আপু, কি যে তুমি বলো না। আঙ্কেলের তো এগুলো কিনে দিল, আর আমাকে দিয়ে বলল যে আমি যেন এগুলো পরে কলেজে যাই, তাই তো পড়লাম। ও আচ্ছা, ভালো, গুড গুড। বাট একটা কথা কান খুলে শুনে রাখ, আমি আর তুই যে স্বামী স্ত্রী এটা যেন কেউ না জানে, কলেজে বা ভার্সিটিতে, বুঝলি? যদি কেউ কিছু জিজ্ঞেস করে আমি তোর কি হই, তাহলে বলবি যে মামাতো বোন। আমি একই কথা বলবো তোকে, ফুপাতো ভাই। ঠিক আছে আপু। কথাটা বলে নেহা ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। স্বাধীন নেহার পিছু পিছু যেতে লাগে। গাড়িতে গিয়ে বসলে নেহা গাড়ি স্টার্ট দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 20 মিনিট পর একটা বিশাল কলেজের ভিতরে গাড়ি নিয়ে আসে। সারাদিন প্রথম দিন দেখে অবাক না হলেও আজকে যেন অবাক হয়ে যায়। পুরো কলেজটা সুন্দরভাবে সাজানো। স্বাধীন গাড়ি থেকে নামতেই স্যার এসে স্বাধীনকে স্বাগতম জানাতে লাগে। স্বাধীন অবাক হয়ে যায়। ধীরে যতই সামনের দিকে যেতে লাগে আশেপাশে থাকে ছাত্রীরা,
ফুল দিয়ে বরণ করতে লাগে। স্বাধীন যেন বাকরুদ্ধ হয়ে পড়ে। তারপর স্যাররা নিয়ে গিয়ে চেয়ারে বসে দেয়। নেহা অবাক হয়ে তাকিয়ে থেকে দেখতে লাগে। স্বাধীন স্টেজের সামনে তাকিয়ে দেখে অনেক স্টুডেন্টরা বসে আছে। অনেকেই সিনিয়র, অনেকে সিনিয়র, আবার অনেকেই বড় ভাই। তারপর বেশ কিছু স্যার বক্তব্য দেয়। তারপর হঠাৎ একটা স্যার মাইক হাতে নিয়ে বলতে লাগে, তোমাদের অনেকের হয়তোবা নজর পড়েছে যে আমাদের পাশের চেয়ারে বসে থাকা ছেলেটার দিকে। হ্যাঁ, ছেলেটার নাম স্বাধীন। তোমরা তাকে সামান্য ছেলে মনে করো না। আমাদের কলেজে গর্ব, কারণ এর মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমাদের কলেজে লেখাপড়া করতে আসাটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। স্বাধীন এইবার এসএসসি পরীক্ষাতে বাংলাদেশের ভিতরে ঢাকা বোর্ডের 3য় স্থান দখল করেছে, যেটা কিনা অনেক কষ্টসাধ্য কার চাহিদার ফল। স্যারের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। স্যারের কথা শেষ হলে হাততালি দিতে লাগে। সবার সাথে পরিচয় করে দেওয়া শেষ হলে যে স্যার রুমে চলে যায়, স্বাধীন তার ক্লাসরুমে চলে যায়। অনেকেই ফ্রেন্ড হতে আসে, স্বাধীন সবার সাথে করে। তখন একটা মেয়ে এসে স্বাধীনের পাশে বসে কথা বলতে লাগে, হ্যান্ডশেক করতে লাগে। স্বাধীনের গায়ের উপর বারবার উঠে পড়তে লাগে। তখন নেহা স্বাধীনের ক্লাসের সামনে দিয়ে যেতে গিয়ে তাকিয়ে স্বাধীন আর মেয়েটাকে এতটা কাছে আসতে দেখে অনেকটা রাগ হয়, কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার ক্যাম্পাসে চলে আসে। দেখতে দেখতে কলেজ শেষ হয়ে যায়। স্বাধীন বাহিরে নেহার গাড়ির সামনে দাঁড়িয়ে থেকে নেহাকে আসার জন্য অপেক্ষা করতে থাকে। প্রায় 5 মিনিট পরে নেহা তার সাথে আরো কিছু ফ্রেন্ড সবাই একসঙ্গে গাড়ির দিকে এগিয়ে আসে। স্বাধীনকে দেখে নেহার বান্ধবীরা এগিয়ে এসে বলে, নেহা, এই ছেলেটা তোর গাড়ির কাছে এগিয়ে এসে কি করছে? আরে তোদের তো বলতে ভুলে গিয়েছি, এর নাম স্বাধীন, তোরা তো জানিসই। আর এ হচ্ছে আমার ফুফাতো ভাই, আমাদের বাসায় থাকে, ওখান থেকে লেখাপড়া করছে। ও আচ্ছা, ভালো ভালো। এত ভালো স্টুডেন্ট নিশ্চয়ই রিলেশন কর্নার সিঙ্গেল। স্বাধীন কি বলবে যেন কিছুই ভাষা খুঁজে পায় না, মাথা দিয়ে হাঁ ইশারা করে। নেহা রেগে গিয়ে যায়, নিজেরা কি কন্ট্রোল করে বলে, ওই তোরা কি শুরু করলি? ও আমার থেকে কমপক্ষে 8 বছরের 9 বছরের ছোট, আর তুই কিনা এইসব জিজ্ঞেস করছিস ওর কাছে? এতদিন পরে সবাই একত্র হলাম, বলছে চল তোদেরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো, আবার তোরা এইসব উল্টাপাল্টা কথা বলছিস। আরে কই কি বলেছি, এমনিতেই জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা চল চল। তারপর সবাই গাড়িতে উঠে বসে। স্বাধীন কি করবে যেন কিছুই বুঝে পায় না, মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। নেহা গাড়িতে উঠতে গিয়ে স্বাধীনের দিকে ফিরে বলে, মূর্তির মতো এখানে দাঁড়িয়ে না থেকে গাড়িতে এসে বস। তুই তো আর চিনিস না আমাদের বাসা, রাস্তায় হারিয়ে যাবি। এরপর থেকে আমাদের সাথে চল, এর থেকে চল আমাদের সাথে রেস্টুরেন্টে। স্বাধীন কিছুই বলে না, নেহার কথা মতো গাড়ির সামনে এসে বসে। নেহা গাড়ি স্টার্ট দিয়ে রেস্টুরেন্টের দিকে যেতে লাগে। নেহার বান্ধবীরা অনেকে অনেক কথা স্বাধীনকে জিজ্ঞেস করলে স্বাধীন তার উত্তর দিতে লাগে। একটু পর রেস্টুরেন্টের সামনে গিয়ে নেহা গাড়ি দাঁড় করায়। ছবি রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে নেহা তার বান্ধবীদেরকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসে। সোজা তার বাসায় চলে যায়। স্বাধীন তার আর নেহার রুমে গিয়ে পোশাক পরিবর্তন করতে লাগে। তখনই রেহার রুমে প্রবেশ করে স্বাধীনকে এমন অবস্থায় দেখে চিৎকার দিতে যাবে, অমনি স্বাধীন গিয়ে তার হাত দিয়ে নেহার মুখ চেপে ধরে। আরে পাগল হয়ে গেছে নাকি আপু? এভাবে চিৎকার দিলে আন্টি আসবে, আর এসে যদি আমাকে এই অবস্থায় দেখে তাহলে কি ভাববে বলেন তো? আর সরি, আমি ভেবেছিলাম আপনার রুমে আসতে এখন অনেক লেট হবে, তাই। পাগল নাকি তুই? কেউ মেয়ে এইভাবে ওপেন চ্যালেঞ্জ করে? যা সামনে থেকে যা। স্বাধীন ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাইরে বের হয়। নেহা স্বাধীনের দিকে তাকিয়ে বলে, এই শোন, তোকে যে আমি এত করে বলেছিলাম তুই আমার বান্ধবীদের সাথে কথা বলিস না, তারপরেও তুই আমার কোনো কথাই না শুনে ওদের সাথে হাসিভাবে কথা বললি কেন? আমার কথা মতো চললে তোকে কিন্তু এই বাড়ি থেকে বের করে দিব। নেহার কথা শুনে স্বাধীন মিটিমিটি করে হাসতে লাগে। নেহার রাগ যেন দ্বিগুণ হয়ে যায়। স্বাধীনের কাছে এগিয়ে এসে কলার চেপে ধরে দেওয়ালের সঙ্গে লাগিয়ে বলে, আমার কথা কি তোর শুনে হাসি মনে হচ্ছে নাকি? না না আপু, কি যে বলেন না। ওই আমি তোর কিসের আবহাওয়া? আমি তোর বিয়ে করা বউ। কথাটা বলে নিজের জিহবায় নিজে কামড় দেয়। স্বাধীন হাসি দেয় হাসা দিনকে। কথাটা বলে নিজের জিহবায় নিজে কামড় দেয়। স্বাধীন হাসি দেয়, হেসে স্বাধীনকে ছেড়ে দিয়ে আর কোনো কথা না বলে ওয়ার্ড্রপ থেকে 3 পিস বের করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখে স্বাধীন বসে থেকে বই পড়ছে। নেহা এসে চুল হেয়ার ড্রায়ার করতে লাগে।
আর মাঝে মাঝে আয়নাতে স্বাধীনের দিকে তাকিয়ে দেখতে লাগে। এভাবে কেটে যায় একটা বছর। তোকে যে কি করে বলি আমি বুঝতে পারছি না রে। বাট এই বছর পরে তো ভার্সিটি থেকে বের হয়ে যাব, তো তোকে বলা ছাড়া আর কোনো উপায় নেই রে। তোর যে ফুফাতো ভাই আছে না, স্বাধীন না কি যেন নাম, ওকে আমার অনেক পছন্দ হয়েছে রে প্রথম দিন দেখার পর থেকেই। আই থিঙ্ক আই লাভ হিম। কিরে, তোর মাথাটা কি পুরোটাই গেছে নাকি? ও আমাদের থেকে 7-8 বছরের ছোট হবে। ছোট ভাইয়ের চোখে দেখ, আর তুই কিনা বলছিস? আরে বাদ দে তো, ছোট বড় এগুলো এখন আর সমাজ কিছুই দেখে না। যদি দুজনের মত থাকে তাহলে ছোট আর বড় সম্পর্কের পূর্ণতা পায়, বুঝলি? আমি তোকে ভালোবেসেছি, আর তুই তো আমার সম্পর্কে ভালো করেই জানিস আমি যা চাই তা যেভাবেই হোক হাসিল করি। দেখ, তোর মাথাটা পুরোটাই গেছে, বুঝলি? এসব উল্টাপাল্টা চিন্তা বাদ দে তো। তখনই স্বাধীনের কলেজ শেষ হয়। নেহাকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাধীন নেহার দিকে এগিয়ে এসে বলে, আপু, তুমি এখানে দাঁড়িয়ে আছো আর তোমাকে কোথা দিয়ে না খুঁজছি। চলো বাড়ির সবাই যাব, নাকি তোমার যেতে লেট হবে? না না, চল, আমিও যাব বাসাতে। চল, তোকে নিয়ে একসাথে যাই। আরে নিয়ে যাবি যা, একটু দাঁড়া না, আমি কথা বলি। তোর মাথা নষ্ট হয়ে গেছে, না হলে কেউ এভাবে কথা বলতো না। স্বাধীন, তুই চল তো, ওর সাথে তোকে কোনো কথা বলতে হবে না। কথাটা বলে নেহা চলে যেতে লাগে। নেহার বান্ধবী স্বাধীনের হাত ধরে ফেলে কিস করতে যাবে, অমনি নেহা এসে স্বাধীনকে তার বান্ধবীর হাত থেকে সরিয়ে নিয়ে এসে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন সহ আশপাশে থাকা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। নেহার বান্ধবী যেন হাত ভঙ্গ হয়ে যায় নেহার কাণ্ড কারখানা দেখে। স্বাধীন 2 হাত দিয়ে গাল চেপে ধরে। তোকে এত কিছু বলছি আমার সাথে আসার জন্য, তা না এসে যেই মেয়ে পেয়েছিস অমনি লুচ্চাদের মতো দাঁড়িয়ে আছিস, আবার কিসও করছিস। এই, তোর কি পুরো মাথাটাই গেছে? ও ছোট, তারপরেও তুই কিনা ওর সাথে জোর করে। আর আমি তো বললাম ওকে আমি পছন্দ করি, ভালোবাসি, ওকে বিয়ে করব। আচ্ছা তুই যা, আমি বাবাকে নিয়ে আঙ্কেলের কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো। রাগ হতে লাগে, কিন্তু কিছু না বলে স্বাধীনের হাত ধরে গাড়িতে উঠায়। নেহা ফুল স্পিডে গাড়ি বের করে বাসায় যেতে লাগে। স্বাধীনের ভয় হতে লাগে, কারণ ভালো করে জানে নেহার আর এর রাগ সম্পর্কে এর আগে কখনোই নেহাকে এত রেগে যেতে দেখেনি। একটু পর বাসায় চলে আসে স্বাধীন, দেখে বাসায় কেউ নেই। তার বাঁচার শেষ ভরসাটাও হাতছাড়া হলো। নেহা টানতে টানতে রুমে নিয়ে যায়। দরজা লাগিয়ে দিয়ে পিছন ফিরে নেহা তার বুকের উপর থেকে ওড়না সরিয়ে দেয়, 3 পিস খুলে ফেলে। স্বাধীন চোখ বন্ধ করে ফেলে। নেহা এগিয়ে স্বাধীনের কাছে এগিয়ে এসে বলে, এখন চোখ বন্ধ করছিস কেন? তখন তো ঠিকই কিস করতে যাচ্ছিলি। আমি তোর বিয়ে করা বউ, আর আমাকে এইভাবে দেখতে তোর লজ্জা করে চোখ বন্ধ করে রেখেছিস। আপু, এত রেগে গিয়েছেন কেন? আর আপনি তো আমাদের বিয়ে মেনে নেন নাই, সে তো আবার রিয়েক্ট করে কি আছে? আমি যার সঙ্গে সে তার সঙ্গে। বাকি কথা বলতে না দিয়ে নেহা স্বাধীনের কলার চেপে ধরে তার দিকে টেনে নিয়ে এসে কিস করতে লাগে। কিস করতে করতে স্বাধীনকে নিয়ে খাটের উপরে পড়ে যায়। স্বাধীন অবাক হয়ে যায়। স্বাধীনের কোনো রেসপন্স না দেখে নেহা ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, কি হলো, চুপ হয়ে গেলি যে? তখন তো ঠিক সামনের দিকে এগিয়ে যাচ্ছিলি। আমি না তাকালে তো ঠিকই সব করে ফেলতি। স্বাধীনকে কিছু বলতে না দিয়ে নেহা স্বাধীনের উপরে উঠে পড়ে। স্বাধীনের ঘাড়ে, কোমরে, কপালে, বুকে অনবরত কিস করতে লাগে। স্বাধীনকে মাতাল করে দিতে লাগে। স্বাধীনের পর্যায়ে তাল সামলাতে না পেরে নেহার সঙ্গে রেসপন্স করতে লাগে। এভাবে প্রায় 1 ঘন্টা পর স্বাধীন ক্লান্ত হয়ে নেহার উপরে শুয়ে পড়ে। নেহা স্বাধীনের মাথায় হাত বুলাতে লাগে। স্বাধীনের ধ্যান ভেঙে গেলে নেহার উপর থেকে উঠতে যাবে, নেহা শক্ত করে জড়িয়ে ধরে। কি করছেন? প্লিজ ছেড়ে দেন। এখন আপনি আমাকে কাছে টেনে নিয়েছেন, হয়তোবা আপনার বান্ধবী কাছে আসতে নিয়েছিল। এটা দেখে রেখে যখন আপনার রাগ কমে যাবে তখন আমাকে আবার উল্টাপাল্টা কথা বলবেন। আরে না, তা বলবো না, আমি তো তোকে ভালোবাসি। নেহার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে স্বাধীন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ভালোবাসেন মানে? তোর মতো জুনিয়র হ্যান্ডসাম ছেলের প্রেমে না পড়ে কি আর থাকা যায়? বাট আমি চাচ্ছিলাম তোর লেখাপড়া শেষ হোক, তখন তোকে মনের কথা খুলে জানাবো। এখন জানালে হয়তো বা তুই সবসময় আমাকে নিয়ে পড়ে থাকবি, তাই বলতে চাচ্ছিলাম না। কিন্তু যখন দেখলাম তুই আমার বান্ধবীর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিস, তখন নিজের কন্ট্রোল করতে না পেরে সবার সামনে থাপ্পড় মেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিস। আরে না, আমি কিছুই মনে করিনি। যাই হোক, একটা থাপ্পড়ের জন্য তো নিজে আমাকে ভালোবাসেন কথাটা প্রকাশ করলেন। নেহা মাথা দিয়ে হাই ইশারা করে তারপর আবার বলতে লাগে,
বিশ্বাস কর, অনেক ভালোবেসে ফেলেছি তোকে। প্লিজ আমাকে ছেড়ে অন্য কারো কাছে যাস না। আমিও তো ভালোবেসে ফেলেছি। আমি তো আর সরি একটা কথা আপনার কাছে লুকিয়েছি। কি? কিভাবে যেন আমাদের বিয়ের কথা আপনার বান্ধবী জেনে যায়, আমাকে অনেক ফোর্স করে। আমি রাজি হই, সব বলে দেই আপনার আর আমার সম্পর্কের কথা। সে তারপরেই বুদ্ধি দেয় আমাকে। আমি বুদ্ধি অনুযায়ী কাজ করি। কি? আমাকে বলদ বানানো, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। কথাটা বলে নেহা স্বাধীনের উপরে ঝাঁপিয়ে পড়ে। আবার দুজনে হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে।